এবার আমরা আসবো এনসিইআরটি কি বলছে। এনসিইআরটি যা বলছে তার উপর ডিপেন্ড করে এবার আমরা এগোবো। এনসিইআরটি কি বলছে? সেল সাইকেল বা লাইফ সাইকেল অফ সেল, এখানে কি বলছে? অল অর্গানিজমস ইভেন দ্য লার্জেস্ট স্টার্ট দেয়ার লাইফ এ সিঙ্গেল সেল। পৃথিবীতে এমন কোনো জীব আছে যে একটি সেল থেকে শুরু হয় না? তার মানে জাইগোট ইজ সিঙ্গেল সেল। তাহলে এই বড় এত বেনিয়ান ট্রি, একটা বড় এত বড় গাছ, একটা এত বড় হাতি, সেও তো জাইগোট থেকে শুরু হয়েছে, সিঙ্গেল সেল। এ সিঙ্গেল সেল দেন ফর্ম সাচ লার্জ অর্গানিজম। ভেরি ইম্পর্টেন্ট, গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন। আগেই বললাম যেটা গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সেল ইনডিড অল লিভিং অর্গানিজম। প্রত্যেকটা অর্গানিজমের মধ্যেই গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন, ডেভেলপমেন্ট আর গ্রোথের মধ্যে পার্থক্য আছে। এখানে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন বলছি। অল সেল রিপ্রোডিউস অ্যান্ড ডিভাইডিং ইন্টু টু, উইথ ইচ প্যারেন্টাল সেল গিভিং রাইজ টু ডটার সেল ইন ইচ টাইম অফ দ্য ডিভাইড। তাহলে কি হলো যে একটা সেল গ্রোথ করলো, ডিভাইড করলো, আবার গ্রোথ হলো, ডিভাইড করলো। তাহলে দিস ইজ গ্রোথ ডিভাইড। তাহলে ডিভাইড ওয়ান টাইপ অফ রিপ্রোডাকশন না? ইয়েস অর নো? ডিভাইড যখন করছে তখন তো সে রিপ্রোডিউস করছে। একটা অ্যামিবার কথা ধরো, সেও তো ডিভাইড করছে। তাহলে ডিভিশন অলসো এ ওয়ান টাইপ অফ, যেমন বাইনারি ফিশন। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে একটা প্যারেন্টাল সেল, এবার তুমি যদি বলো মেয়োসিসের ক্ষেত্রে, মেয়োসিসের ক্ষেত্রে তো তাই হচ্ছে। এই ছিল একটা প্যারেন্টাল কোষ, সেটা থেকে জাইগোটি মনে করো, সেটা আবার বৃদ্ধি পেল, বৃদ্ধি পেয়ে দুটো প্রথমে করলো, তাই না, ফার্স্ট মেয়োটিক ডিভিশনে। তারপরে সেকেন্ড মেয়োটিক ডিভিশনে প্রত্যেকটার থেকেই আবার দুটো হলো। তাহলে এই লাইনটা ঠিক তো, যে একটা সেল থেকে দুটো ডটার সেল তৈরি হয় ইচ টাইম, কোনো রকম পার্থক্য নেই। এই কথাটাই কিন্তু এনসিইআরটি বলতে চাইছে, যে অ্যাট এ টাইম একটা সেল থেকে দুটো সেল রিপ্রোডিউস করে। দিস নিউলি ফর্ম ডটার সেল ক্যান দেমসেলফ গ্রো অ্যান্ড ডিভাইড গিভিং রাইজ এ নিউ সেল পপুলেশন। এইভাবে করতে করতে একটা বিশাল পপুলেশন হবে, তখন বডিটা তৈরি হবে। দ্যাট ইজ ফর্ম বাই দ্য গ্রোথ অ্যান্ড ডিভিশন of a single parental cell and its progeny. Clear? In other words, such cycle of growth and division allow a single cell to form a structure consisting of million of cells. কোনো বুঝতে অসুবিধা নেই, বারবার ডিভাইড করছে। এরকম যেমন মনে করো একটি থেকে হলো দুটি, দুটির থেকে হলো চারটি, চারটির থেকে হলো আটটা, আটটার থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, 64 থেকে 128, এরকম হতে থাকবে। এরকম কোশ্চেন পরে, একটি সেল 128টা সেল তৈরি গেলে কতগুলো সেল ডিভিশন দরকার? দেখো, 1 7 স্টেপ হবে, 2 3 4 5 6 7, 7 স্টেপ। তো এরকম কিন্তু বিভিন্ন নম্বর দিয়ে আগে পড়তো, এখন পড়বে কিনা জানি না, এটা তোমার একটু জানিয়ে রাখলাম, যদি সেরকম পরিস্থিতি হয় উত্তর যেন করে আসতে পারো। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল সাইকেল যদি পারো মনে রাখো, হাওয়ার্ড অ্যান্ড প্লেক ডিসকভার 4 স্টেজ অফ সেল সাইকেল। ঠিক আছে, G1, S, G2 অ্যান্ড M, বাট অ্যাকর্ডিং টু এনসিইআরটি they include also G0। পরে সেটা আসি সেই লাইনে, তখন বোঝাবো। আমরা সবসময় জানি যে G0 হচ্ছে আউট অফ সেল সাইকেল, কিন্তু এনসিইআরটি সে কথা বলেনি। এবার এখানটা এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা মূল ব্যাপারটা কি, যেটা এটা হচ্ছে প্যারেন্টাল সেল ছিল, প্যারেন্টাল সেল, সেটা কি করছে, গ্রোথ করছে,
গ্রোথ হয়েছে, এই গ্রোথ ফেজের মাধ্যমে হয়েছে, তারপর সে ডিভিশন করেছে আবার দুটো। এই গ্রোথ ফেজ ইনক্লুডস কি G1S G2, that is interphase. Growth phase is called interphase and divisional phase called mitotic phase. এতক্ষণ যা বুঝিয়েছি এই ডায়াগ্রামটা ডিটেলসে বোঝানোর কি দরকার আছে? এই কথাই কিন্তু আমি বারবার একে একে বুঝিয়েছি। তা টোটাল সেল সাইকেল কোনটা? এইখান থেকে শুরু করে এই অবধি হচ্ছে সেল সাইকেল। একটা সেল গ্রোথ হয়ে সেল ডিভিশন হলো, সেই সেল পুনরায় সেল ডিভিশন হওয়া মানে গ্রোথ হওয়ার আগে পর্যন্ত যে লাইফটা, সেটা হচ্ছে লাইফ সাইকেল অফ সেল, দ্যাট ইজ সেল সাইকেল। এইখানে বুঝতে কোনো অসুবিধা থাকলে বলবে, আশা করি এখানে বুঝতে কোনো অসুবিধা হয়নি। নেক্সট, সেল division is a very important process in all living organism. During the division of cell, DNA replication and cell growth also takes place. সেল ডিভিশনে দুটো জিনিস করে, আগে কি বলেছি? গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন। এখানে ইনক্লুড করা হচ্ছে রেপ্লিকেশন। যদি রেপ্লিকেশন না করি তাহলে 2n কখনোই 2n থাকবে না, তাই না? আমি যদি একটি ক্রোমোজোম ছিল, এটা মোনাড ছিল, এটাকে যদি ডায়াড না করতে পারি তাহলে পরবর্তীতে যখন দুটো কোষ হবে তখন তার মধ্যে দুটো যাবে কি করে? মেইনলি কি ছিল? এটা একটা ডিএনএ ছিল, তাহলে বাই রেপ্লিকেশন তৈরি করলাম, তারপরে আমি এখানে আনলাম। সেই জন্য রেপ্লিকেশন অ্যান্ড সেল গ্রোথ অলসো টেক্স প্লেস। অল দিস প্রসেসেস, দ্যাট ইজ সেল ডিভিশন, ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড সেল গ্রোথ, hence have to take place in a coordinated way. পরপর যাবে, কিরকম? G1S G2M and repeat life cycle of cell, not reverse. কখনোই বিপরীত দিকে হবে না। মানে তুমি হয়তো S থেকে শুরু করতে পারো, কিন্তু M এর পরে তাহলে আবার আসতে হবে কি এখানে? G1, তারপরে আবার S, তাই না? তো সেটাই বলছে যে টু এনসিওর কারেক্ট ডিভিশন অ্যান্ড ফরমেশন অফ প্রোজেনি সেল কন্টেনিং ইনট্যাক্ট জিনোম। তাহলে ইনট্যাক্ট জিনোম যদি থাকতে হয় তাহলে রেপ্লিকেশন এবং সেল ডিভিশন এবং গ্রোথ, এটা কোঅর্ডিনেট ওয়েতে তাদের চলতে হবে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য সেল সাইকেল? তাহলে সেল সাইকেলটার অর্থটা কী হলো? সিকোয়েন্স, মানে পরপর যে যাচ্ছে, সিকোয়েন্স অফ ইভেন্টস বাই হুইচ এ সেল ডুপ্লিকেটস ইটস জিনোম, synthesizes the other constitutes of the cell, eventually divides into two daughter cell termed as cell cycle. এখান থেকে কিন্তু অ্যাসারশন রিজনের কোশ্চেন পড়বে, ভেরি ইম্পর্টেন্ট লাইন। মানে এখানে কি বললাম না, যে সিকোয়েন্সিয়াল ইভেন্টের মাধ্যমে একটা সেল ডুপ্লিকেট করবে তার জিনোমকে বাই দ্য প্রসেস অফ রেপ্লিকেশন, এবং সে অন্যান্য যে কম্পোনেন্টস আছে সেগুলোকেও ডুপ্লিকেট করবে। ডুপ্লিকেট করার পরে সে ডিভাইড হবে দুটো কন্যা বা দুটো কন্যা কোষে, তাকেই আমরা বলবো লাইফ সাইকেল। এটা হচ্ছে ডেফিনেশন অফ লাইফ সাইকেল। আর লাইফ সাইকেল পিরিয়ডটা কোথা থেকে কোথায় সেটা আমরা আগে আলোচনা করেছি। নেক্সট যেটা, অল দো সেল গ্রোথ কি ইন টার্ম অফ সাইটোপ্লাজমিক। সেল গ্রোথ কি? সাইটোপ্লাজমিক ইনক্রিজ। সাইটোপ্লাজমিক ইনক্রিজ বলতে তো সাইটোপ্লাজম না, তার মধ্যে যে অর্গানগুলো থাকে সেগুলো ইনক্রিজ করবে। ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ডিএনএ সিনথেসিস অকার অনলি ডিউরিং ওয়ান স্পেসিফিক স্টেজ
ইন দ্য লাইফ সাইকেল। কোথায়? এনসিইআরটি বলেনি, আমি লিখে দিচ্ছি এস ফেজে। তাহলে সেল গ্রোথ সব সময় হচ্ছে, কিন্তু স্পেসিফিক একটা স্টেজ আসবে যেখানে সেল রেপ্লিকেট করবে, ডুপ্লিকেট করবে। দ্য রেপ্লিকেটেড ক্রোমোজোম রেপ্লিকেটেড হয় না, কিছু করার নেই, ডিএনএ বলে দিয়েছে রেপ্লিকেটেড ডিএনএ। যাই হোক, ব্র্যাকেটেড ডিএনএ দিয়ে দিয়েছে, আমাদের কোনো অসুবিধা নেই। এনসিআরটি রেপ্লিকেটেড ক্রোমোজোম, দ্যাট ইজ ডিএনএ, আর দেন ডিস্ট্রিবিউটেড ডটার নিউক্লি বাই এ কমপ্লেক্স সিরিজ অফ ইভেন্টস। তাহলে কমপ্লেক্স সিরিজটা কি? এম ফেজে যাবে ডিউরিং সেল ডিভিশন। এই যে ডিস্ট্রিবিউশন হবে ডিএনএ ডিপ্লিকেট হয়েছে, সে ডিপ্লিকেশন হবে কমপ্লেক্স সিরিজ অফ ইভেন্টসের মাধ্যমে। কে করবে? না সাইক্লিন অ্যান্ড সিডিকে কাইনেজ, সিডিকে সাইক্লিক ডিএনএ কাইনেজ, ডিপেন্ডেন্ট কাইনেজ আর দ্য রেসপেক্টিভ কি? সাইক্লিন হচ্ছে গিয়ার বক্স, আগে আলোচনা করেছি, আর সিডিকে হচ্ছে ইঞ্জিন অফ সেল সাইকেল। দিজ ইভেন্টস আর দেমসেলস আন্ডার জেনেটিক কন্ট্রোল। যাবতীয় যা কিছু হচ্ছে সব জিন নিয়ন্ত্রিত, জিন বলে দিচ্ছে, তাই সেইভাবেই আমাদের সেল ডিভিশনের কাজগুলো পরপর এগোচ্ছে। এখানে তুমি আরও ক্লিয়ারলি বুঝতে পারবে সেল সাইকেল। সেল উইথ ক্রোমোজোমস ইন নিউক্লিয়াস। জি1-এ কি থাকছে? মোনাড, ঠিক আছে? তার মানে টেলোফেজে, এই যে টেলোফেজ, এইটা টেলোফেজে আছে, এটাও মোনাড। যদি অ্যানাফেজ, এই যে অ্যানাফেজ মনে করো, তাহলে এটাও মোনাড। কিন্তু যেহেতু একটা সেলের মধ্যে দুটো আছে, সেই জন্য কিন্তু ডায়াড। তাহলে জি1 ফেজে আমরা দেখছি মোনাড, তারপরে ডিএনএ সিনথেসিস হচ্ছে, ডুপ্লিকেট হচ্ছে। তাহলে এখানে এসে অলরেডি এটা হয়ে যাবে 2C-টা হয়ে যাবে 4C, বাট ক্রোমোজোম 2N, এখানেও ক্রোমোজোম 2N। 2N একটা নাম্বার, তাই তো? সেটা হতে পারে 5টা হতে পারে, N 5টা হতে পারে, 10টা ক্রোমোজোম। মানুষের ক্ষেত্রে 23, মানে 46টা। N একটা নাম্বার, তাহলে ক্রোমোজোম নাম্বার কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে ক্রোমোজোম নাম্বার, তাহলে 2N, বাট ইয়ে হচ্ছে 4C। এই জায়গায় আবার ক্রোমোজোম নাম্বার, যদি আমি এখানে মনে করি এটা হচ্ছে মেটাফেজ, অ্যানাফেজই যদি চলে আসে, তাহলে 2N ইন্টু 2C ইন্টু 2, আমাকে এই করতে হবে, ডবল ডবল হয়ে যাচ্ছে। তাহলে এইখানে এসে কিন্তু 4N পাওয়া যেতে পারে। দুটো সেট যখন অ্যানাফেজের দুটো পার্ট হয়ে যাচ্ছে, তখন আমার হয়ে যাচ্ছে কি, ক্রোমোজোম নাম্বার কিন্তু ডটার হলো ডুপ্লিকেট হয়ে গেছে, তাহলে 4N হয়ে যাবে। এগুলো কোশ্চেন পড়ে বাবা, এগুলো এমনি এমনি বলছি না, ঠিক আছে? এইগুলোর থেকেই কোশ্চেন পড়বে। কিভাবে পড়বে সেই সম্পর্কে তো বলা মুশকিল, কিন্তু তুমি যতটা বুঝতে পারবে। অনেক জায়গা আছে, আরে সেগুলো এত বোঝার কি আছে? তাহলে কোশ্চেনের উত্তর করাটা কিন্তু ওই বোঝার কি আছে বললে পরে সেইভাবেই কিন্তু বুঝবে। ফেজেস অফ লাইফ সাইকেল, phase of life cycle of cell or cell cycle. A typical eukaryotic cell is illustrated by human cell in culture. এটা ভালো করে বুঝতে হবে। These cells divide once in approximately 24 hours, এটা মনে থাকবেই। However, duration of cell cycles can vary from organism to organism. Assertion region এখান থেকে আসবে কিন্তু। অর্গানিজম টু অর্গানিজম মানে কুকুরের যা হবে মানুষের তা না হতে পারে, আম গাছের যা হবে তোমার বাদাম গাছে তা না হতে পারে। ইভেন
সেল টাইপ টু সেল টাইপ। আরবিসিতে হিউম্যানের আরবিসিতে যা হবে আর লিভারের হেপাটোসাইটে পার্থক্য হবে। সেম অর্গানিজম, সেল আলাদা। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু লাইনটা। তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা। সেম অর্গানিজম বাট ইন ডিফারেন্ট সেল টাইপ। ইস্ট কত সময় নেয়? 1.5 ঘন্টা নেয়। ইস্ট ফর এক্সাম্পল, এটা কিন্তু এনসিআরটি। ইস্ট ফর এনভায়রনমেন্ট ক্যান প্রোগ্রেস থ্রু দ্য সেল সাইকেল ইজ 90 মিনিটস। এটাও মনে রাখতে হবে, 90 মিনিটস, সেটা মোটামুটি 1.5 ঘন্টার মতন সময় নিচ্ছে। অ্যাকর্ডিং টু এনসিআরটি দিস ফিগার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে বিভিন্ন নাম আসতে পারে, এটা অমিট করে দিয়ে বললো যে এটা কি। সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটা। আমি মনে করি যত নামি দামি বই আমি পড়েছি সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে G0 ফেজ, এটা কি বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে G0 লিখেছে। এই G0 আউট অফ সেল সাইকেল, কিন্তু এনসিআরটি লিখেছে শুধু না, ডায়াগ্রামে দেখিয়েছে G0 G1 থেকে আসছে, প্রয়োজনে যদি তাদের প্রয়োজন হয় আবার মানে এনসিআরটি ডায়াগ্রাম বলছে G0 এক্সিট ফ্রম G1 ফেজ অফ সেল সাইকেল। তারা কিন্তু সেল সাইকেলের মধ্যে রাখলো। তারা যদি বলতো যে G0 ফেজ এক্সিট ফ্রম সেল সাইকেল, তাহলে ঠিক ছিল। এটাই বাস্তব কথা, এটাই হওয়া উচিত। কিন্তু তা কিন্তু ডায়াগ্রামেও তারা রাখেনি। তা ডায়াগ্রামেও কিন্তু তোমার এই ডায়াগ্রাম থেকেও কোশ্চেন করতে পারে। এই ডায়াগ্রামে বলবে যে এ মিনস কি, ঠিক আছে? এ মিনস কি, 4টে অপশন দিল। কারেক্ট অপশনটা আমি বলে দিলাম কোনটা হবে। অতএব ডায়াগ্রাম থেকেও কোশ্চেন যেভাবে আসবে সেইভাবে কিন্তু এগোতে হবে। নেক্সট, দ্য সেল সাইকেল ইজ ডিভাইডেড ইন্টু 2 বেসিক ফেজেস। ইন্টারফেজ এতক্ষণ পরে, দ্যাট ইজ গ্রোথ ফেজ। এম ফেজ, দ্যাট ইজ মাইটোসিস ফেজ। এম ফেজ দ্যাট ইজ মাইটোসিস ফেজ অর ডিভিশনাল ফেজ। মাইটোসিস ফেজটা ঠিক নয়, এম ফেজ হচ্ছে মাইটোটিক, ঠিক আছে? এটা হচ্ছে মাইটোটিক। ইয়েতে লিখেছে মাইটোসিস, এটা হচ্ছে মাইটোটিক ফেজ হওয়া উচিত, ঠিক আছে? এম ফেজ মাইটোসিস আর মাইটোটিক, কোনটা কারেক্ট? কারেক্ট হচ্ছে মাইটোটিক। কিন্তু এনসিআরটি বলেছে মাইটোসিস, কিছু করার তো নেই আমাদের। দ্য এম ফেজ represent the phase when the actual cell division or mitosis occurs, not mitosis, that is mitotic. কারণ এম ফেজ divided into 2 division, mitosis and meiosis. So it is actually called, যদি আমরা ঠিকঠাকভাবে বলি তাহলে বলবো মাইটোটিক occurs in interphase represent the between 2 successive এম ফেজ। তার মানে এই একটা এম ফেজ, ইন্টারফেজ, এম ফেজ, সাকসেসিভ এম ফেজ। আবার যদি বলি এখানে আবার ইন্টারফেজ দিই, তাহলে এম ফেজও অবশ্য কিন্তু ঘুরিয়ে বলতে পারে ইন বিটুইন 2 ইন্টারফেজ। It is significant to note that 24 hours average duration of the life cycle of human cell division proper. Cell division proper মানে যে cell divisionটা হয় actually cell division 1 hour means cell found in division last only about 1 hour. তাহলে 23 hours is interphase, ঠিক আছে? Interphase last more than 95%. কতক্ষণ না? 95%ও বেশি ডিউরেশন অফ লাইফ সাইকেল। তাহলে এম ফেজ কত হবে? লেস দেন 5%। ঘুরিয়ে আসতে পারে কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। অ্যাকর্ডিং টু এনসিআরটি লেস দেন 5%।
M phase start with the nuclear division corresponding to the separation of daughter chromosome, that is karyokinesis. Nuclear division is karyokinesis. জল দিবি নাকি চোখে? Usually ends with division of cytoplasm called cytokinesis. তাহলে karyokinesis, nuclear division, cytokinesis, cytoplasmic division, nuclear division কোনটা? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সাইটোপ্লাজম আবার দুটো, একটা হচ্ছে ফারো টাইপ আর একটা হচ্ছে সেল প্লেট টাইপ। দুটো দু রকমের কিন্তু হয়, সেটা আমরা পরবর্তীতে আমরা জানতে পারবো। নেক্সট ইন্টারফেজ। অট ইন্টারফেজকে আরেকটা নামে আমরা বলি জেনারেশন টাইম। The interface through called resting phase, যদিও the called resting phase, it is actually more active phase. Resting phase বলা হয় is the time during which the cell preparation for division by undergoing both cell growth and DNA replication in orderly manner. তাহলে সেটা রেস্টিং ফেজ হয় কি করে? তাহলে নিশ্চয় রেস্টিং ফেজ না, ডাইনামিক ফেজ। The interface represent the phase between সাকসেসিভ এম ফেজ। ঠিক আছে, এখানে কিন্তু ঘুরিয়ে বলল, আগেরটা কি বলেছিল, মানে এটা কিন্তু এনসিইআরটির বাইরে বলে আমি বলছি। ওখানে বলেছিল যে এম ফেজ হচ্ছে, এই ইন্টারফেজ হচ্ছে সাকসেসিভ এম ফেজ। তাহলে এটা ঘুরিয়ে এটাও বলা যায় তো, যে বিটুইন টু সাকসেসিভ এম ফেজ হচ্ছে ইন্টারফেজ। The significant to note that 24 hours of average duration of cell cycle, that is 23 hours হচ্ছে interphase. 95% duration of cell cycle interphase এ G1 very important. G1 larger in plants and S larger in animal. কেন? এটা তো নোট পেয়ে গেছো, কারণটা কি অনুধাবন করতে পেরেছো? যত জিন সংখ্যা, যত জিনোম বেশি হবে তার কমপ্লিকেশন বাড়বে। প্ল্যান্ট সেল সেই দিক দিয়ে অনেক সরল, সেই জন্য তার সমস্ত কাজটাই হয় মেনলি, মানে স্পেস বাদে মেনলি লার্জার পিরিয়ড হচ্ছে G1, কিন্তু অ্যানিমেলের ক্ষেত্রে তাকে রেপ্লিকেশন ভেবে চিন্তে করতে হয়। একটা হিউম্যানের রেপ্লিকেশন করা আর একটা অ্যামিবার রেপ্লিকেশন করার মধ্যে আকাশ পাতাল তফাৎ। যত কমপ্লিকেশন অ্যানিমেল হবে তত রেপ্লিকেশনও তার কমপ্লিকেটেড হবে, এটা কিন্তু বুঝতে হবে। সেই জন্য এই কথাটা এখানে বলা। ইন্টারফেজ এনার্জি ফেজ ইজ ডিভাইডেড ইন্টু ফার্দার 3 phases। কোনটা বলছে? G1 phase বা গ্যাপ বা জেনারেশন ফার্স্ট ফেজ, অর প্রি ডিএনএ সিনথেসিস ফেজ, ভেরি ইম্পর্টেন্ট ফর MCQ। ঠিক বলেছি তো? এখানে G1 ফেজটা প্রি ডিএনএ সিনথেসিস ফেজ, মানে এস ফেজের আগে। এস ফেজ সিনথেসিস ফেজ অর সিনথেটিক ফেজ, বা এটাকে আমি বলতে পারি, কি বলতে পারি, প্রি G2 ফেজ, পোস্ট G1 ফেজ। ঠিক আছে, কেন এইগুলো ভাবাচ্ছি আমি? এগুলো এই জন্যই ভাবাচ্ছি যাতে তুমি কোশ্চেন যেভাবে G2 ফেজ, গ্যাপ টু, জেনারেশন 2 ফেজ, অর পোস্ট ডিএনএ সিনথেসিস ফেজ, অর প্রি মাইটোটিক ফেজ। কোনো অসুবিধা আছে? ডিভিশনের আগে, ডিভিশনের আগে তাই প্রি মাইটোটিক। এই চার্টটা খুব ভালো করে বোঝো, এনসিইআরটিতে নেই কিন্তু তোমাদের বুঝতে হবে। মাইটোটিক ফেজ অর ডিভিশনাল ফেজ ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্ট, ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়ার ডিভিশন, সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমিক ডিভিশন। ক্যারিওকাইনেসিস ডিভাইডেড ইন্টু 2 পার্ট। দেখো, মাইটোটিককে ক্যারিওকাইনেসিস করে আমরা মাইটোসিস করছি আর মেয়োসিস করছি। মায়োসিস আবার মাইটোসিস দু প্রকার হতে পারে, একটা ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েডে হতে পারে, আর একটা হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হতে পারে। এই ডিপ্লয়েড টু ডিপ্লয়েড অ্যান্ড হ্যাপ্লয়েড টু হ্যাপ্লয়েড যে মায়োসিস হবে, জিনোম সংখ্যা সমান রাখবে, সেটা একমাত্র প্ল্যান্টের ক্ষেত্রে হতে পারে।
কারণ ওখানে হ্যাপ্লয়েড তোমার গ্যামেটোফাইটিক জেনারেশন আর স্পোরোফাইটিক জেনারেশন আমরা দেখতে পাই, অ্যানিমেলের ক্ষেত্রে পাই না। সেই জন্য অ্যানিমেলের ক্ষেত্রে শুধু ডিপ্লয়েড, কারণ তুমি অ্যানিমেলের ডিপ্লয়েড ছাড়া হ্যাপ্লয়েড তুমি পাবে না। এক্সেপশন আছে, এক্সেপশন কোনোদিন রুল হতে পারে না। তাহলে কি 2n যত অ্যানিমেল আছে তুমি পটিশটা ধরবে কেন? অ্যানিমেল ধরলে তো পটিশটা ধরলে হবে না, তাও তো তোমার অ্যামিবা হচ্ছে 2n, ঠিক আছে? তো এই এক্সেপশনের মধ্যে কিছু সোশ্যাল ইনসেক্ট পড়ে যারা হ্যাপ্লয়েড, সেল ডিভাইড টু বাই মাইটোসিস। যেমন রানী বিজের ক্ষেত্রে যদি বলি, টার্মাইটসের ক্ষেত্রে যদি বলি, অ্যান্টের ক্ষেত্রে যদি বলি, ওখানে মহিলা মানে ফিমেল অ্যান্ড মেল এছাড়া অন্য কোনো মৌমাছি, আমি মৌমাছির কথাই ধরছি, ফিমেল মৌমাছি আর মেল মৌমাছি, অন্য কোনো মৌমাছি নেই কিন্তু। এটা বিশ্বাস করো, ফিমেল মৌমাছি আছে আর মেল মৌমাছি আছে। ফিমেল মৌমাছির মধ্যে যারা রয়্যাল জেলি খায় তারা হয়ে যায় রানী বা কুইন, আর যারা খায় না তারা হয়ে যায় শ্রমিক। তাহলে শ্রমিক মৌমাছি ফিমেল মৌমাছি। তো এরা কি করে হয় না, এরা হ্যাপ্লয়েড সেল থেকে মাইটোসিস ডিভিশনের মাধ্যমে কিন্তু এরা গ্যামেট থেকেই কিন্তু হয়। এটা যখন আমরা রিপ্রোডাকশন পড়বো তখন ডিটেলসে জানাবো, এখন এইটুকুই যথেষ্ট। আর মেয়োসিসের কী কী হবে না, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড সৃষ্টি হবে। সাইটোকাইনেসিস 2 টাইপ, অ্যানিমেলস এবং প্ল্যান্টসের ক্ষেত্রে অ্যানিমেলের সেল ফারো আর প্ল্যান্টের ক্ষেত্রে সেলফ ফর্মেশন। কোনো রকম কোশ্চেন আসলে যাতে একদম প্রতিটা কোশ্চেন আমরা যেন ঠিকঠাক উত্তর দিয়ে আসতে পারি। 4 নম্বর কিন্তু চারটিখানি কথা না, 4 নম্বর ফেলানো যাবে না। আমি কিন্তু গ্রুপে দিয়ে দিয়েছি, 720-তে 720 পেয়েছে কতজন ওয়েস্ট বেঙ্গলে, সেটা দেখে নাও। লক্ষ্য 720 আউট অফ 720। স্বপ্ন যুক্তি দেখতেই হয়, রকেটের স্বপ্ন দেখো, গরুর গাড়ি স্বপ্ন দেখো না, পরিষ্কার কথা। আমাকে পেতে হবে 720 আউট অফ 720। এবার কী করে পাবো তার কিছু পন্থা আছে, কিভাবে এগোতে হবে সেইভাবে যদি এগোই, রাম শ্যাম যদুমধু যদি পায় আমিও পাবো। G1 ফেজ, আমরা ইন্টারফেজে ঢুকলাম, ফার্স্ট গ্রোথ ফেজ। G1 ফেজ করেসপন্ডেন্ট টু দ্য interval between mitosis, that is mitotic, and initiation of DNA replication। মানে এরা সবসময় মাইটোটিকটাকে মাইটোসিস বলে আছে, কিন্তু কিছু করার নেই, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এনসিইআরটিতে কিন্তু যখন কোশ্চেন আসবে তখন মাইটোসিস দিয়েই আসছে, তাই না? কারণ G1 ফেজ করেসপন্ডেন্ট টু দ্য ইন্টারভেল কোথায় থাকে না, বিটুইন মাইটোটিক অ্যান্ড ইনিশিয়েশন অফ রেপ্লিকেশন, তার মধ্যে থাকে তো নাকি G1 ফেজটা? মাইটোটিক ফেজের মধ্যে ঢোকার আগে কি করছে, G1 S G2। During G1 phase, the cell is metabolically active, continuously grow, but not replicate DNA। ঠিক আছে, এটা আর বোঝানোর দরকার নেই, আমি চার্টে পুরো বুঝিয়ে দিয়েছি। প্রোটিন অ্যান্ড আরএনএ সিনথেসিস এক্সটেন্সিভলি তৈরি হয়, সেটাও বুঝিয়ে দিয়েছি। প্লান্ট সেল লাস্ট লং ডিউরেশন ইন আউট অফ এনসিইআরটি। মনে রাখার দরকার আছে যে এখানে কিন্তু এই ফেজে প্লান্ট সেল সবচেয়ে বেশি সময় থাকে। এস ফেজ মার্কস period during which DNA synthesis or replication takes place. Clear? During this time, the amount of DNA per cell doubles, মানে 2C to become 4C। পরে সেই কথা বলছে, if the initial amount of DNA is denoted at 2C, then it increases 4C. C means amount of DNA present, that is C value, in the haploid set of chromosome. However, there is no increase in chromosomal number, NCERT বলে দিচ্ছে 2n,
ইফ দ্য সেল হ্যাড ডিপ্লয়েড ক্রোমোজোম তাহলে নাম্বার অফ ক্রোমোজোম অ্যাট G1 even after S phase number of chromosome remains 2n. তাহলে S phase বা G1 G2 তে আমরা সব কিছুতেই পাচ্ছি হচ্ছে ক্রোমোজোম নাম্বার 2n, কারণ সেখানে ক্রোমোজোমের বিভাজন হচ্ছে না। ক্রোমোজোমের বিভাজন কোথায় হয়? অ্যানাফেজে। তোমার মেটাফেজের শেষ পর্যায়েও কিন্তু কাইনেটোকের সঙ্গে সেন্ট্রোমিয়ারের সঙ্গে লেগে বসে থাকে, ঠিক আছে। অ্যানিম্যাল সেল লাস্ট, তাহলে অ্যানিম্যাল সেল বেশি সময় অবস্থান করে S ফেজে, কারণ এখানে অ্যানিম্যাল অনেক উন্নত, সেখানে সময় লাগে। এই চারটা দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে সাইকেল স্টার্ট করছি। G1 2C 2n ক্লিয়ার। নিচে এবার এস ফেজে 2C ইন্টু 2 দ্যাট ইজ 4C, কিন্তু 2n থেকে যাবে। G2 তে 4C 2n। প্রোফেজ দেখো 4C 2n। মেটাফেজ 4C 2n। অ্যানাফেজে দেখো এই যে চালাকিটা করেছে আমাদের, একটা হাফ চলে গেছে না, এইখানে তো 4C 4n লিখতে পারতাম, তা না লিখে গেছি 2C ইন্টু 2। এই 2C এইদিকে 2C, এইদিকে 2C, এইদিকে 2n, এদিকে 2n, সেইভাবে করেছি। অথবা এখানে কিন্তু যদি 4C 4n আসে সেটাও কিন্তু কারেক্ট, মাথায় রাখতে হবে কিন্তু এখানে, কারণ একই সেল আছে। কিন্তু এখানে এই টেলোফেজের ক্ষেত্রে কিন্তু এটা ঠিক ভাগ হয়ে গেছে। এবং সাইটোকাইনেসিসে তো 2C 2n, তাহলে 2C 2n 2C 2n এ চলে এসছে, কোনো অসুবিধা নেই। G0 সাইকেল স্পেশালাইজ নো মোর ডিভিশন, তাহলে তারা কি স্টেজে থাকবে? প্রশ্ন আসতে পারে। 2C 2n স্টেজে থাকবে, বাট মেটাবলিক্যালি অ্যাক্টিভ। ইন অ্যানিম্যাল সেল ডিউরিং S phase DNA replication begins in nucleus and centriole duplicates in cytoplasm. তাহলে আমরা কি জানলাম? ডিএনএ রেপ্লিকেশন কোথায় হয়? সাইটোপ্লাজমে না নিউক্লিয়াসে? নিউক্লিয়াসে। আর সেন্ট্রিওল সাইটোপ্লাজমে হবে। যে চারটার, এই চারটা তোমাদের নেই, এই চারটা কালকে তৈরি করেছি, এটা বোঝার একটা সুবিধার জন্য। একটা প্যারেন্ট সেল টেলোফেজ এসে দেখো, ভালো করে বোঝো। 2n 2C কোনো প্রবলেম নেই। G1 এর 2n 2C, S এর 2n 4C। কেন? ডিএনএ অলমোস্ট ডাবল, বাট নো চেঞ্জ ইন ক্রোমোজোম নাম্বার। এখান থেকে কোশ্চেন পড়ে, তো সেই জন্য আমি এইটাকে বেশি খেটেছি। G2 তে 2n 4C। M এ দেখো 4n 2C কেন লিখেছি? ওহো, এটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, না ঠিক আছে, 4n আর 2n, কারণ এম ফেজ তো একটা ফেজ না, এখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, তারপর টেলোফেজ। তাহলে টেলোফেজ হচ্ছে 2n, বাদ বাকি 4n। আর এখানে 4C অবলিক 2C, অনলি টেলোফেজ হচ্ছে 2C। এই 2C আর 4C আর 4n 2n বোঝানোর জন্য কিন্তু এত কষ্ট করেছি। G2 phase, second growth phase. During G2 phase, protein are synthesized for preparation of mitosis, that is cell growth, while cell growth continues. ঠিক আছে? প্রোটিন, কি কি প্রোটিন তৈরি হয় মনে পড়ছে? ট্যাবুলিন, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, যেটা বলে এসছি। এই যে প্রোটিন, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, ট্যাবুলিন, ATPase স্টোরেজ টেক্স প্লেস ইন স্পিন্ডিল ফাইবার সিনথেসিস, সবই তো প্রোটিন। কোনো এখানে প্রোটিন ছাড়া কিছু নেই। তাহলে প্রোটিন কিন্তু G1 G2 তে দেখো জাস্ট একটা জায়গা লিখেছে, কিন্তু একটা জায়গায় লিখেছে যে সেল গ্রোথ
চলে, কিন্তু প্রিপারেশন মাইটোসিস প্রোটিন আর সিনথেসাইজ। তাহলে কি কি প্রোটিন, এখান থেকে কিন্তু কোশ্চেনটা যখন আসবে তোমাকে কিন্তু কোশ্চেনের উত্তরটা দিতে হবে। G0 এইখানে হচ্ছে মজার ব্যাপার, এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বেশি মজার জায়গা চলে আসলো। কীরকম না, এটাকে স্লিপিং স্টেজ বলছে, কুইসেন্ট স্টেজ বলছে। আমি আগে লাইনটা পড়ে বোঝাই, তারপরে আমি বুঝিয়ে দেবো। সাম সেলস, কিছু সেল ইন দ্য অ্যাডাল্ট অ্যানিমেল ডু নট অ্যাপিয়ার টু এক্সিট ডিভিশন, দ্যাট ইজ হার্ট সেল, অ্যান্ড মেনি আদার সেল, লিভার সেল হতে পারে, লিভার সেল, স্কিন, ডাইজেস্টিভ ক্যানাল, নার্ভ সেল, বোন সেল, ডিভাইড অনলি ওকেশনালি as needed to replace it, that they have been lost because of injury or cell death. কি বলতে চাইল, যে হার্ট সেল কোনোদিন বা নার্ভ সেল কোনোদিন আর আসবে না ডিভাইড করতে, কিন্তু কিছু কিছু সেল, দেখো এখানে মজাটা হচ্ছে, মানে অ্যাসাসিন রিজিয়নের মানে অস্ত্র তুলে দিয়েছে এখানে। এখানে বলছে কি, সাম সেলস ইন দ্য অ্যাডাল্ট অ্যানিম্যাল, প্লান্টের কথা কিন্তু একটু উচ্চারণ করেনি কিন্তু। সেকেন্ড, এখানে পাবলিক দিয়ে বলে দিতে পারে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল, তাহলেই রং হয়ে গেল। ডু নট এক্সিবিট ডিভিশন, কি বলছে, এরা ডিভিশন দেখায় না, কোনটা, হার্ট সেল বলল। অ্যান্ড মেনি আদার সেলস, কি বলল, ডিভাইড অনলি ওকেশনালি। সেগুলো কি কি আমি লিখে দিয়েছি, যেমন তোমার ঠোঁটের নিচে ভেতরে রোজই জন্মাচ্ছে সেল, রোজই শেষ হয়ে যাচ্ছে। লিভার সেল, লিভার হচ্ছে কি হসপিটাল অফ আওয়ার বডি, সেখান থেকে ওই যে বলেছিলাম না যে ওয়াইন খাচ্ছে, ওয়াইন খাওয়ার পরে ওয়াইনটাকেও সে চেক করছে, যার ফলে লিভার আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সব কিছুকে মেডিসিনকে চেক করছে, যা খাচ্ছ তোমার ওইখান থেকে লিম্ফেটিক ডাক্টের মাধ্যমে সব চলে যাবে, গিয়ে ওখানে থোরাসিক লিম্ফেটিক ডাক্টের মাধ্যমে লিভারে যাবে, সেইখান থেকে যাবে হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারির মাধ্যমে, সে এই ধমনির মাধ্যমে ঢুকবে হচ্ছে তোমার হার্টে। যখন আমরা লসিকাতন্ত্র পড়বো তখন বোঝাবো। তো এগুলো ধরা উচিত, যেহেতু 12 পাস করে এসছো, কিন্তু সেইভাবে পড়নি বলে বুঝতে পারছো না। বোন ম্যারো, এইগুলো কিন্তু ওকেশনালি ডিভাইড করে যখন তাদের কল করা হয়, ডিভিশন করা হয়, যখন তাদের ডাকা হয়, তাহলে দু ধরনের কোষ পাওয়া যাচ্ছে কুইসেন্টে। কিছু হচ্ছে কখনোই ডিভাইড করবে না, এক্সাম্পল হার্ট সেল, আর কিছু হচ্ছে ডিভাইড করবে, এক্সাম্পল এনসিআরটি দেয়নি, তোমার মনে রাখতে হবে কোনগুলো। দিস সেল, মানে এই সেলগুলোকে আমরা বলে থাকি সাসপেন্ডেড সেল অর পজড, থেমে রয়েছে। পজ মানে কি, সে এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু তার মেটাবলিক প্রসেস চলছে, সব কিছু যখন তখন সে চালু করতে পারে। আর সাসপেন্ডেড মানে তাকে সাসপেন্ড করা রয়েছে, সাসপেন্ড, কোনো চাকরিতে সাসপেন্ড, আবার তো ডাকা যেতে পারে। সেই জন্য দিস সেলস দ্যাট ডু নট ডিভাইড ফার্দার, এই যে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ফার্দার এক্সিট G1 ফেজ। G1 ফেজ থেকে এক্সিট করছে বলছে, টু এন্টার ইনঅ্যাক্টিভ স্টেজ কল্ড কুইসেন্ট স্টেজ অফ সেল সাইকেল, তাহলে সেল সাইকেলের মধ্যে রইল কি রইল না। এনসিআরটি বলছে যে এই সমস্ত সেল যারা G0-তে যায়, তারা G1 থেকে এক্সিট করে সেল সাইকেলের, তারা সেল সাইকেলের G1 থেকে এক্সিট করে। তাহলে এনসিআরটি বলছে, এনসিআরটি কথা বলছে যে কি বলছে সেটা আমি লিখে দিয়েছি, G0 stage cell do not exit from cell cycle but exit only from G1 phase. So according to NCERT, cell cycle comprises
G1, S, G2, M and G0। এরকম যদি আসে তাহলে কোথায় টিক মারব? যে সেল সাইকেল কম্প্রাইজেস এই চারটেও দিল, আবার এই পাঁচটাও দিল, আর দুরকম অপশন দিল, তাহলে কোনটাতে মারব? বিশাল কনফিউশন। কিন্তু একই কথা বলে রেখেছে যে এনসিইআরটি, যে চারটে ভাগে বিভক্ত, G1, S, G2 আর M। আমরা পড়েছি মহাদ্বন্দ্বে, কোথায় মারব? যদি এরকম হয়, এই অপশানটা যদি দেয়, তুমি জানবে যে তুমি ওই লাইনটা বুঝেছো কিনা। সেই জন্য তোমাকে নাচানোর জন্য কিন্তু এই কোশ্চেনটা দিয়েছে। কারণ এনসিইআরটি তখন বলবে, এনটিএ বলবে, কেন ওখানে তো লেখাই আছে যে এক্সিট করছে হচ্ছে তোমার G1 থেকে, সেল সাইকেল থেকে তো এক্সিট করার কথা বলিনি আমি। ঠিক আছে, এবার অপশান অনেক রকম থাকতে পারে। আমি হয়তো কোশ্চেন করেছি, তাহলে এইটাই হয়তো কারেক্ট হবে, চারটে দিয়ে কারেক্ট হবে, কিন্তু না, অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে যদি পাঁচটা থাকে সেটাই কারেক্ট হবে। অ্যাকচুয়ালি চারটে, কারণ G0 এক্সিট করে সেল সাইকেল থেকে, নট G1 থেকে। নেক্সট আসি, সেলস ইন দিস স্টেজ রিমেন মেটাবলিক্যালি অ্যাক্টিভ। খুব ভালো কথা, নো লঙ্গার পলিফাইড করে না, আনলেস কল টু ডু সো ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য অর্গানিজম। ঠিক এক কথা, সমস্ত কিছু এক কথা বলে গেছে। G0 সেল কনসিডার পজ অর সাসপেন্ডেড সেল ইন লাইফ সাইকেল অফ সেল। এনটি নেট আর এনটিএ 2019-এ এইটা এসছে। ঠিক আছে, G0 স্টেজ অ্যাবসেন্ট ইন ক্যান্সার সেল। ক্যান্সার সেল থাকবে না, কেন থাকবে না সেটা আমরা ভালো মতন জানি। যদি G0 স্টেজ হয় তাহলে তো ক্যান্সারই হবে না, ঠিক কি না? অতএব G0 সেল থাকবে না। In animals, mitotic cell division is only seen in diploid somatic cells. In G0 হ্যাঁ, অল টাইম জেনেটিক কন্ট্রোল, প্রথমেই বলে এসছি, জেনেটিক কন্ট্রোল যাবে কি যাবে না, পার্মানেন্ট টিস্যু হবে কি হবে না, তার উপর ডিপেন্ড করছে। In animal, diploid cell is gamete which never divides but undergoes only for fertilization. Except some social insect, haploid cell also divide to mitosis. Clear? আগে যেটা বলেছি সেটাই। However, there are few exceptions to this where haploid cells divide by mitosis. For example, male honey bees. তাহলে হ্যাপ্লয়েড সেল থেকে তৈরি হলো। একমাত্র ডিপ্লয়েড সেট কোনটা? ডিপ্লয়েড কারা? ফিমেলরা, আর মেলরা হচ্ছে হ্যাপ্লয়েড, যেটা ওর মধ্যে দেখা যায়। ইয়েতে এনসিইআরটি কিন্তু উত্তরটাও দিয়ে দিয়েছে। Against this, the plant can show mitotic division in both haploid and diploid cells. কেন? In plants, haploid cells are microspore and megaspore, undergo only for fertilization, but in lower plants like algae show haploid and diploid generation in their life cycle. সেই জন্য হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটোতেই কিন্তু আমরা প্ল্যান্টের ক্ষেত্রে দেখতে পাবো মাইটোসিস সলিউশন। অল্টারনেশন অফ জেনারেশন ইজ ফাউন্ড ইন সাম লোয়ার প্লান্টস, চ্যাপ্টার 3-তে পড়ব। স্পিসিস, লোয়ার প্লান্ট স্পিসিস অ্যান্ড স্টেজেস অ্যাট হুইচ মাইটোসিস ইজ সিন হ্যাপ্লয়েড সেল, যেটা গ্যামেটোফাইটিক জেনারেশন আমরা বলে চিনি, যাকে গ্যামেটোফাইটিক জেনারেশন বলে। কিছু কোশ্চেন করেছে এনসিইআরটি,
How do plants and elements continue growth all their lives? উত্তরকে আমি করেই দিয়েছি, অ্যান্সারগুলো এনসিইআরটিতে করা নেই। অ্যানিম্যালস গ্রোথ ইজ আনলোকালাইজড বাট লিমিটেড, আমরা জানি কোনো নির্দিষ্ট জায়গায় হয় না, সব জায়গায় হতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে বন্ধ হয়ে যায়। যেমন বাচ্চা অবস্থায় জন্মানোর হার, বার্থ অফ সেল ইজ মোর অ্যান্ড মোর দ্যান ডেথ অফ সেল, সেই জন্য বৃদ্ধি ঘটে। কিন্তু একটা সময় এসে সমান সমান হয়, তারপর যত বয়স বাড়ে তখন সেলের মরার সংখ্যা বাড়তে থাকে জন্মানো থেকে, তারপর আস্তে 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 এমন হয়ে যায় একটা মানুষ ডেড হয়ে যায় বা একটা অ্যানিম্যাল ডেড হয়। ডু অল সেল ইন দ্য প্ল্যান্ট ডিভাইড অল দ্য টাইম? কখনোই না। পার্মানেন্ট টিস্যু ডু নট ডিভাইড এক্সেপ্ট স্পেশাল ওকেশন, বাট ইন রুট অ্যান্ড শুট টিপস মেরিস্টেমেটিক টিস্যু ডিভাইড থ্রু আউট লাইফ। ঠিক আছে। নেক্সট, ডু ইউ থিঙ্ক অল সেলস কন্টিনিউ টু ডিভাইড ইন অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস? না, কখনোই না। মেরিস্টেমেটিক টিস্যু আমরা দেখতে পাই সবসময় হয়, আর অ্যানিমেলের ক্ষেত্রে সবসময় সব টিস্যু আমরা দেখতে পাই না। এগুলো তো কোশ্চেন করে দেবে না, এগুলো ওই মানে উত্তরটা কীরকম হবে যদি এমসিকিউ এর মধ্যে দিয়ে আসে। মনে করো এমসিকিউ দিল, এমসিকিউ দিয়ে এই কোশ্চেনটাই দিল, ক্যান ইউ টেল, মানে কোশ্চেন দিল, ক্যান ইউ টেল দ্য নেম অ্যান্ড লোকেশন অফ টিস্যু হ্যাভিং সেল দ্যাট ডিভাইডস অল দেয়ার লাইফ ইন হায়ার প্ল্যান্টস? উদাহরণ দিয়ে দিল মেরিস্টেমেটিক টিস্যু, কোলেনকাইমা, প্যারেনকাইমা, তারপরে তোমার মনে করে দিল হচ্ছে মাসেল সেল। ঠিক আছে, এইভাবেও কিন্তু এমসিকিউ আসতে পারে, এমসিকিউ যে আসবে না তা নয়। তাহলে এখানে বলছে মেরিস্টেমেটিক টিস্যু প্রোভাইড থ্রু আউট লাইফ। এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু একরকম, প্রেজেন্ট অন রুট অ্যান্ড শুট টিপস প্রোভাইড প্রাইমারি গ্রোথ, মূলকে নিচের দিকে বাড়তে আর ইয়েকে শুটকে উপরের দিকে বাড়তে সাহায্য করে। ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু প্রেজেন্ট ল্যাটারাল পোর্শন অফ দ্য প্ল্যান্ট, ইন রিং ফর্মে থাকবে, ইনক্রিজ ডায়ামিটার, বৃদ্ধি ঘটাবে, সেকেন্ডারি গ্রোথ করাবে। ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু যেগুলো থাকবে হচ্ছে দুটো পার্মানেন্ট টিস্যুর মাঝখানে, প্রেজেন্ট দ্য মিডিল পোর্শন অফ প্ল্যান্ট, দ্যাট ইজ দ্য বেস অফ নোটস or leaves. Nodes বোঝো তো, নোট আর ইন্টারনোড। লিভ প্রোভাইড elongation and growth of the part of the plant where they are present. Next question, do animal have similar meristematic tissue? উত্তর আমাদের সবারই জানা, কখনোই এটা নেই, আমাদের এরকম কোনো মেরিস্টেমেটিক টিস্যু নেই। Next question, we have studied mitosis in onion root tip cells. It has 16 chromosome, 16টা ক্রোমোজোম আছে। দেখো এই যে এটা স্টেটমেন্ট, এবার কোশ্চেন করছে, তার অ্যান্সার তোমাকে দিতে হবে। এখান থেকে এটা কিন্তু এমসিকিউর জন্য যথেষ্ট ভালো। অনেকে এই কোশ্চেনগুলো পড়ে না, এমসিকিউর কথা ভাবে না। Can you tell how many chromosome will in cell have at G1 phase, after S phase, after M phase? কি চাইছে? ক্রোমোজোম। তো সবই তো 16 হবে, শুধু এম ফেজের পরে গিয়ে 16 + 16 হবে, কারণ দুটো কোষ তৈরি হয়ে যাবে, তাই তো? এটা আর বলার কিছু নেই। যদি বলতো সি ভ্যালু কি হবে, হ্যাঁ না, বলেছে ক্রোমোজোমের নাম্বারে, ক্রোমোজোম কত হবে। হ্যাঁ, কিন্তু এখানে এমফেজ বলে, এই দেখো ক্রোমোজোম নাম্বার G1-এ 16টা থাকবে, এসেও 16টা থাকবে, এম-এ কত থাকবে, এম ফেজে, আফটার এম ফেজ বলেছে। দুটো কোষ তৈরি হবে না,
তাহলে 16 প্লাস 16 মাথায় ধরছে না নাকি? সেটা বলছি না, বলছি ধরো একটা সেলের কথা বলতো, এক কেজি পর একটা সেলে কটা থাকে, তখন তো 16 হতো। তখন 16 তো একটা সেল যদি বলতো, সেটাই বলছি। কিন্তু ধরে নিয়েছে তো ওরা সেইভাবে না। নেক্সট কোশ্চেন, হোয়াট উইল বি দ্য ডিএনএ কন্টেন্ট অফ দ্য সেল অ্যাট জি, এই যে এখানে বলছি G1 আফটার এস, আফটার অ্যাট G2 আফটার এস, বিফোর এস বলেনি, শুধু এস বলেনি, আফটার এস বলেছে। ইফ দ্য কন্টেন্ট অফ এম ফেজে হচ্ছে ইজ 2C, 2C যদি হয় তাহলে কি হবে? ডিএনএ কন্টেন্ট 2C থাকবে, এতে এতে 4C থাকবে, G2তেও 4C থাকবে, তারপরে আসছে, কোনো অসুবিধা নেই। এই সমস্ত কোশ্চেনের এইখান থেকে কিন্তু 2C 4C কোশ্চেনগুলো যত দেয়, এই জায়গার থেকে কোশ্চেনগুলো দিয়ে দেয়। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা দিয়ে 2C 4C কোশ্চেন কিন্তু করবে। নেক্সট হচ্ছে এম ফেজ আর ডিভিশনাল ফেজ। দিস ইজ মোস্ট ড্রামাটিক, নাটকীয় পিরিয়ড, নাটকীয় মুহূর্ত। কারণ প্রথমেই বলেছি এইটাই ড্রামাটিক, মানে তুমি সব কিছু দেখতে পারবে যে কোথায় কোনটা যাচ্ছে, কি হচ্ছে, কি চলছে না চলছে। তুমি সেল ডিভিশনে আল্ট্রা মাইক্রোস্কোপ, নর্মাল মাইক্রোস্কোপ, হাই পাওয়ারে, তাতেও তুমি দেখতে পাবে। সেল যে ডিভিশন হচ্ছে সেটা তুমি স্ক্যানিং মাইক্রোস্কোপে বা তুমি ইলেকট্রন মাইক্রোস্কোপে সুন্দরভাবে দেখতে পাবে। সেই জন্য ড্রামাটিক ফেজ অফ সেল সাইকেল। সেল ডিভিশন ফেজ ইজ প্রোগ্রেসিভ, দ্যাট ইজ কন্টিনিউয়াস process, and very clear cut line cannot be drawn between various stages. Assertion, reason. Question, clear cut line কখনোই থাকবে না। M phase or divisional phase divided into two stages, karyokinesis. Karyokinesis involve two stages, 4 স্টেজ, কোনটা? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ইন কেস অফ মাইটোসিস, এটা বলেনি কিন্তু এনসিইআরটি। ইন কেস অফ মাইটোসিস, মেয়োসিসে কিন্তু পাল্টে যাবে। ক্যারিওকাইনেসিস 1, ক্যারিওকাইনেসিস 2, সাইটোকাইনেসিস 1, সাইটোকাইনেসিস 2, মেয়োসিস 1, মেয়োসিস 2। প্রথমে মেয়োসিস 1, মেয়োসিস 2, তারপর ক্যারিওকাইনেসিস 1, সাইটোকাইনেসিস 1। ক্যারিওকাইনেসিস 1 এর মধ্যে প্রোফেজ 1, মেটাফেজ 1, টেলোফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। প্রোফেজ 1 এর মধ্যে লেপটোপ্রোটিন, জাইগোটিন, প্যাকাটিন, নিউক্লিওটিন। তাহলে ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিসের পরে ক্যারিওকাইনেসিস 2, না সাইটোকাইনেসিস হবে, তারপর ক্যারিওকাইনেসিস 2। ঠিক আছে? কেন হ্যাঁ, ডায়াকাইনেসিস পরে মেটাফেজ 1 আসবে, মেটাফেজ 2, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, সাইটোকাইনেসিস 1, দেন 2। ঠিক আছে? ক্যারিওকাইনেসিস 2 ইজ নাথিং বাট মাইটোসিস। সাইটোকাইনেসিস ইনভলভ সাইটোপ্লাজমিক ডিভিশন। সাইটোপ্লাজমিক ডিভিশন 2 টাইপস, অ্যানিমেলের ক্ষেত্রে একরকম আর প্ল্যান্টের ক্ষেত্রে আরেক রকম। এর পরবর্তী যেগুলো আছে সেগুলো আর ডিটেলস আমি যাব না, এগুলো তোমাদের এক্সট্রার জন্য আমি কিন্তু নলেজ দিয়ে দিয়েছি, তোমাদের নোটেও দিয়ে দিয়েছি। অতএব তোমরা এইভাবে এই জায়গাটা একটু বোঝার দরকার আছে, যেটা একটু দেখো। ডিএনএ কন্টেন্ট 2C, G1 ফেজে 2C, S1-এ বাড়তে বাড়তে কত 4C-তে চলে গেল, তাহলে G2-তে 4C। এম ফেজে দেখো, এটা দারুণ ডায়াগ্রাম। এম ফেজে তাহলে এইখানে 4C থেকে এটাকে যদি এইটুকু অবধি টেনে এই লাস্টে টেলোফেজটাকে যদি এরকম টানতো আরও ভালো হতো। যাক, বিজ্ঞানীটা করেছে, আমার তো কিছু করার নেই। এত অবধি তো 4C থাকে, তাই না? টেলোফেজে, একমাত্র টেলোফেজে গিয়ে। আরেকটা জিনিস হচ্ছে সিনথেসিস, এসপেস সিনথেসিস G1 S আর হচ্ছে G2 ফেজে। প্রোটিন সিনথেসিস কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরএনএ কন্টিনিউয়াস চলতে থাকে। ডিএনএ 2C 4C, মানে এই সোজা হচ্ছে 4C। তাহলে এস ফেজে এইবার এখানে ডিএনএ
বাড়লো। ঠিক আছে, তাহলে চারটা তোমাদের প্রথমে দেখিয়েছিলাম, এই এই চলতে থাকবে। এটা প্রথমেই তোমাদের আমি দেখিয়েছিলাম। এগুলো যদি চার্ট না থাকে তোমরা পরে ছবি নিয়ে নিও। চেক পয়েন্ট তোমাদের নেই, কিন্তু আমি নোটে দিয়ে দিয়েছি। চেক পয়েন্টটা জাস্ট পড়লেই হবে। চেক পয়েন্ট যেহেতু নোটে নেই, সেই জন্য এনসে পড়ানোর দরকার নেই। সেল সাইকেল কন্ট্রোলে কি, যেমন প্রোটিন কাজ, ম্যাচুরেশন, এগুলো আমরা পড়বো হচ্ছে ইয়েতে, তোমার সেল ডিভিশনে পড়বো। ম্যাচুরেশন আর মাইটোসিস প্রমোটিং ফ্যাক্টর কি, এই সমস্ত পড়বো। তবু তোমরা কিন্তু পড়ে রেখো, পড়লে কী হবে, আমার পড়াতে সুবিধা হবে। চেক পয়েন্ট কীভাবে থাকে, সাইক্লিন কি, ফেস সাইক্লিন, G1 সাইক্লিন, কোনটার কি কাজ। মাইটোজেন এছাড়া হচ্ছে মাইটোটিক অ্যাপারেটাস আলাদা, সেটা হচ্ছে স্পিন্ডল ফাইবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেইনলি প্রোটিন, ট্যাবুলিন, প্রোটিন সব 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 পড়ছে ওর মধ্যে। এগুলো তোমাদের মোটামুটি দেখিয়েছি, অতএব নতুন করে আর কিচ্ছু বলার নেই। তবে যেটা হচ্ছে যে আজকে যে সেল সাইকেলটা পড়লাম, এই সেল সাইকেলটার থেকে কিন্তু পড়েছে এবং ভবিষ্যতে পড়বে। বি কেয়ারফুল।